আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? স্যার জি ভালো আছি স্যার, আপনাদের দোয়ায়। স্যার আজকে আমরা যে টপিকের উপর স্যার আপনার কাছ থেকে একটা শর্ট ইন্টারভিউ নিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে লিডারশিপের ব্যাপারে, বা আপনি এই নেতৃত্বকে কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। বাংলাদেশের প্রথম সারির একজন শিক্ষক হিসেবে বা বাংলাদেশের প্রথম সারির একটা বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আপনি মূলত লিডার তৈরি করেন। তো আপনি লিডারশিপকে কিভাবে দেখেন এটার উপর আজকে আমাদের ইন্টারভিউ প্রসেসটা চলবে। আমার কাছে 5 থেকে 7টা কোশ্চেন আছে, আর এর সাথে আপনি যদি কোনো কিছু আপনার কোনো স্টোরি শেয়ার করতে চান সেইগুলো থাকবে। স্যার সো আমরা শুরু করি স্যার। জি। ওকে স্যার। স্যার নেতৃত্বকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আমার প্রথম আচ্ছা, প্রশ্ন হচ্ছে আপনি নেতৃত্বকে কিভাবে ব্যাখ্যা করেন? এমনিতে আমরা যখন পড়াই ক্লাসে, তখন আমরা কিছু একাডেমিক কথাবার্তাও লিডারশিপের মধ্যে বলে থাকি। যেমন আমরা একাডেমিক একটা আলোচনা করি যে লিডারশিপ ইজ দ্য আর্ট অফ ইনফ্লুয়েন্সিং আদার্স বিহেভিয়ার, যে অন্যদের আচরণকে ইনফ্লুয়েন্স করার একটা আর্ট। তো যখনই আমরা আর্ট বলি তখন কিন্তু বিষয়টা একটু ব্যাপক অর্থে গিয়ে দাঁড়ায়। যদি স্পেসিফিক কিছু থাকে তাহলে কিন্তু সেটা আর্ট না। যেমন আমি একজনকে লিডারশিপের থিওরি শিখিয়ে দিলাম, তিনিও একটা অফিসে গিয়ে লিডারশিপের থিওরি প্রয়োগ করলেন। তো দেখা গেল যে অফিসের সবাই সন্তুষ্ট না, কিংবা তিনি সবাইকে সন্তুষ্ট করতে পারছেন না, বা একটা সময়ে ডিসঅর্ডার তৈরি হয়ে গেল। এক্ষেত্রে আর্ট শব্দটাকে আমি মনে করি এটা একটা ব্যাপক শব্দ। যিনি এই আর্ট শব্দটাকে নিয়েছেন উনি ব্যাপক অর্থেই নিয়েছেন, যে এটা অন্যদের আচরণকে ইনফ্লুয়েন্স করার একটা কলা কৌশল। তাহলে যদি আমরা সেটা ধরি, তো সেটা শুধুমাত্র একাডেমিক বইপত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তার যে ব্যাকগ্রাউন্ড, তার প্রিভিয়াস যে লার্নিং, তার বড় হয়ে ওঠা, তার সামাজিকতা, এই সব কিছু দিয়েই কিন্তু একজন লিডার তার আর্টকে এখানে তার কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারেন, এবং অন্যদের আচরণকে তিনি খুব দ্রুত প্রভাবিত করতে পারেন, প্রভাবান্বিত করতে পারেন। এই জন্য আমি এইভাবেই দেখি লিডারশিপটাকে। স্যার আপনার এমন কোন পরিস্থিতি শেয়ার করবেন যেখানে আপনি প্রয়োজন অনুযায়ী আপনি যে পদ্ধতিতে লিডারশিপকে চালনা করেন সেটা চেঞ্জ করেছিলেন, বা কোনো একটা কারণে কোনো একটা ডিসিশন আপনি মেক করেছিলেন এবং পরবর্তীতে সেই ডিসিশনটাকে আপনি চেঞ্জ করেছিলেন কোনো একটা পরিস্থিতির উপর বেস করে? সিদ্ধান্ত গ্রহণ তো অনেক সময় অনেকভাবেই করতে হয়, কারণ সামাজিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা আমরা করি। হ্যাঁ, এক তো হলো যে ক্লাসে ক্লাসে আসলে ওই ধরনের পরিস্থিতি হয় না। ক্লাসে একটা নির্দিষ্ট সময় এর মধ্যে আমি আমার লেকচারটা থ্রো করার চেষ্টা করি, স্টুডেন্টরাও সেটাতে কেউ পার্টিসিপেট করে, কেউ করে না, সময়টা শেষ হয়ে যায়। কিন্তু অন্য অন্য জায়গায়, যেমন এই হল অ্যাডমিনিস্ট্রেশন কিংবা ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশনের কোনো কাজ যখন সামনে আসে, তখন অনেক সময় পরিস্থিতি পরিবর্তন হয়। যেমন হঠাৎ করে দেখা যায় যে কেউ কুল হয়ে যাচ্ছে, আবার হঠাৎ করে কেউ একটু হট হয়ে যাচ্ছে। তো যে কোনো ধরনের স্টুডেন্ট সামনে পাওয়া যায়। তো ওই সকল ক্ষেত্রে তখন পরিস্থিতির বিবেচনা অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তনও করতে হয়। তবে সিদ্ধান্তের পরিবর্তন বলতে একেবারে যে আমি অ্যাব্রাপ্টলি চেঞ্জ করে ফেলবো, যে এটা নিচ্ছি এটার পরিবর্তে অন্যটা নিব, সেরকম না। বরং ওই সময়ে মূল অবস্থাটা থাকে যে আসলে কে কিরকম এইখানে রিয়্যাক্ট করছে, এই সিদ্ধান্তে কে কিরকম রিয়্যাক্ট করছে। যদি দেখা যায় যে তাকে যৌক্তিকভাবে আমি বুঝিয়ে তাকে আবার সঠিক জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে সেটা আমি চেষ্টা করি। আর যৌক্তিকতার নিরিখেও যদি দেখা যায় যে সে বুঝবে না, সে অন্যভাবে অন্যরকম একজন ব্যক্তি কিংবা হট টেম্পার্ড একজন ব্যক্তি, তখন ডেফিনেটলি এই ধরনের সিদ্ধান্তটাকে বাদ না দিয়ে বরং কিছু সময়ের জন্য মুলতবি রেখে আগে তার ওই বিষয়টাকে মীমাংসা করার চেষ্টা করা হয়। এবং যদি সেটা যে কোনোভাবে হোক, যৌক্তিকভাবে হোক কিংবা প্রশাসনিকভাবে হোক, আইন প্রয়োগ করার মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক, তবে যাতে অডিয়েন্স এটা বুঝতে পারে যে আমি এই মীমাংসাটা করার ক্ষেত্রে কোনো রকমের যেটাকে বলে প্রতারণামূলক কোনো কিছু করিনি,
বরং যৌক্তিকভাবেই সবকিছু করেছি। যখন অডিয়েন্সকে আমি কনভিন্স করতে পারবো, তখন তারা ডেফিনেটলি কিছুটা মুলতুবির সাথে হলেও পরবর্তীতে আমার এই সিদ্ধান্তটা মেনে নিবে। তো আমি সাধারণত এইভাবে চেষ্টা করি। রাইট স্যার। স্যার, যেহেতু অডিয়েন্সের কথাটা আসছে, অনেক সময় আপনার স্টুডেন্টদের বা অডিয়েন্সদের বা আপনার যেটা ফলোয়ার্স আছেন ওনাদেরকে মোটিভেট রাখাটা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়। সো আপনি আপনার যারা এই ধরনের অনুসারী আছে বা স্টুডেন্ট আছে বা আপনি যাদের সাথে কাজ করেন তাদেরকে কিভাবে মোটিভেট রাখেন? আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি, ফলোয়ার্স বলি বা অডিয়েন্স বলি কিংবা স্টুডেন্টস বলি, যদি আমি মনে করি যে হ্যাঁ তারা আমার নির্দেশনাগুলো মেনে নিবে বা মেনে চলবে, তার আগে আমাকে এই বিষয়ে নিজের সাথে নিজের বোঝাপড়া করে নিতে হয় যে ওই নির্দেশনা দেওয়ার মতো যোগ্যতা কিংবা আমি ওই নির্দেশনা দেওয়ার মতো আস্থা তাদের কাছে অর্জন করতে পেরেছি কিনা। কারণ বর্তমান প্রেক্ষাপটে, যদিও আগেও এটা ছিল, বর্তমানে এটা আরো খোলাখুলি। যেমন একজন লিডারকে তার ফলোয়াররা কখন মানবে, যখন দেখবে যে সে তার কথা এবং কাজে মিল রাখছে। যদি দেখা যায় যে তার কথা একরকম কিন্তু কাজ আর এক রকম, তখন একটা সময় কিন্তু ফলোয়াররা তার কাছ থেকে সরে যাবে, তার ইনস্ট্রাকশন নিবে না। কিন্তু অতটুকু সময় পর্যন্ত নেবে যতটুকু সময় সে দেখা যায় তার সাথে যে কোনোভাবে লিঙ্ক আছে। যখন তাদের ওই লিঙ্কটা দূর হয়ে যাবে, সরে যাবে, তখন কিন্তু সে তার কথাকে নিবে না। আমি যেটুকু মনে করি, ইনস্ট্রাকশন কম হোক বেশি হোক, ইনস্ট্রাকশনের সাথে আমার প্র্যাকটিসটা মুখ্য। যদি আমি প্র্যাকটিসটা সেভাবে না করি, তাহলে শুধু ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, সেই ইনস্ট্রাকশন দীর্ঘমেয়াদী হবে না, ফলপ্রসূ হবে না। এই কারণে একজন লিডারকে তার ইনস্ট্রাকশন দেওয়ার সাথে সাথে কিংবা তার বক্তব্য স্পিচ দেওয়ার সাথে সাথে তার ব্যক্তিগত প্র্যাকটিসটাও এই রকমের হওয়াটাই, সেক্ষেত্রে এটা সাস্টেইনেবল হবে বলে আমি মনে করি। খুবই খুবই সুন্দরভাবে আপনি জিনিসটাকে স্যার ব্যাখ্যা করেছেন। স্যার, অনেক সময় একটা জিনিস কাজ করে যে অনেক সময় অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেশার থাকে বা অনেক ধরনের প্রেশার থাকে, আর এই প্রেশার গুলোর ভিতরে আপনি সিদ্ধান্তকে কিভাবে নেন? আচ্ছা, যদি সেই ধরনের ফর এক্সাম্পল রাজনৈতিক প্রেশারের কথাই আমরা ধরি, রাজনৈতিক প্রেশার থাকে, এটা যে আমাদের জীবনেও ঘটেনি তা না, ঘটেছে, বিভিন্ন সময় ঘটেছে। প্রেশার থাকে, বলা হয় এইভাবে কাজ করতে হবে, তখনও আমি চেষ্টা করি আর্গুমেন্ট পেশ করতে, যে আপনাদের যে প্রেশারটা আছে বা এই ধরনের প্রেশারটা দিয়ে থাকেন, কিন্তু আর্গুমেন্ট কি বলে, যৌক্তিকতা কি বলে। আর যদি দেখা যায় যে হ্যাঁ আমি আর্গুমেন্ট দিয়ে কিংবা আমার যেই পজিশন আছে সেই পজিশন দিয়ে আমি তাদের সাথে ফাইট করে আমি আমার জায়গাতে অটল থাকতে পারবো, সেক্ষেত্রে তো আমি ওই পর্যন্ত চেষ্টা করি। আর যদি দেখা যায় যে আমার পজিশনটা দুর্বল, যাদের সাথে আর্গুমেন্ট পেশ করছি তারা অনেক বেশি পজিশনের এবং কি বলে তাদের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি, তো সেক্ষেত্রে আমাদের প্রশাসনিক কিছু নিয়মকানুন আছে। প্রশাসনিক নিয়মকানুন হলো যে কেউ যদি কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে একমত পোষণ না করতে চায় কিন্তু সে ওই কমিটিতে থাকে, তাহলে সে নোট অফ ডিসেন্ট দিতে পারে। সে একটা লিখিত ওখানে একটা সিদ্ধান্ত, তার সিদ্ধান্তটা জানিয়ে দিবে যে হ্যাঁ আমি এই কমিটির মধ্যে এই 7 জন আছি, 7 জনের মধ্যে 6 জন যেই বক্তব্য দিচ্ছে আমি সেই বক্তব্যের সাথে একমত না, যদিও আমি জানি যে সেটাই যেহেতু ডেমোক্রেটিক ওয়েতে সেই বক্তব্যই বাস্তবায়িত হবে, কিন্তু আমার বক্তব্যটা অন্যরকম ছিল, সেটা আমি নোট অফ ডিসেন্ট দিয়ে আমি ওই সিদ্ধান্তের মধ্যে জানিয়ে রাখতে পারি। এটা কিন্তু আমাদের প্রশাসনিক একটা স্ট্র্যাটেজির মধ্যে আছে। তো সেই হিসাবে যদি কেউ সিদ্ধান্তে একমত না হয়, তিনি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখতে পারেন। তো স্যার, আপনি যে সিদ্ধান্তগুলো নেন এই সিদ্ধান্তগুলোকে কি মূল্যবোধ বা কোন ধরনের মূল্যবোধ পরিচালনা করে প্রধানত? এটা ক্ষেত্র বিশেষে ভিন্নতর হয়। যেমন স্বাভাবিকভাবে একাডেমিক যে জায়গাটা সেটা তো অবশ্যই আমাকে ফেয়ার রাখতে হবে। আমাদের একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ যত জায়গা আছে এখানে ফেয়ার থাকতে হবে এবং ডেফিনেটলি এখানে এই যার যতটুকু প্রাপ্য তাকে অতটুকু প্রাপ্যটা বুঝিয়ে দিতে হবে। এটাই হলো আমাদের মূল কথা, মানুষ হিসাবে বলি কিংবা একজন প্রফেশনাল ব্যক্তি হিসাবে বলি। তো সিদ্ধান্তটা আমাদেরকে সব সময় নিতে হয়।
ক্লাসে পরীক্ষার খাতা মূল্যায়নে, তারপরে থিসিস মূল্যায়নে, ভাইভাতে, এগুলো তো একাডেমিক জায়গা। বাকি প্রশাসনিক জায়গায়ও কিছু সিদ্ধান্ত থাকে। তো এই একাডেমিক জায়গার সিদ্ধান্তে তো সাধারণত কমন সেন্স কি বলে মানুষকে, কমন সেন্স এটাই বলে যে আমার সিদ্ধান্তে ফেয়ার থাকবো, যে যতটুকু প্রাপ্য তাকে অতটুকু দিতে হবে। যদি আমি অতটুকু না দিই তাহলে তো আমি নিজের কাছেই হেরে যাব, এটা হলো সবচেয়ে বড়। বাকি মানুষের ধর্মীয় বিষয়গুলো থাকে, আইডিওলজির বিষয়গুলো থাকে, সেগুলো তো আছেই। সবচেয়ে বড় হলো নিজের কাছে হেরে যাওয়ার থেকে বড় হেরে যাওয়া আর কিছু নাই। এটা হলো মানে মানুষ তো নিজের সাথে কন্ট্রাডিকশনটা সবচেয়ে বেশি করে। তো যদি কেউ নিজের সাথে হেরে যায়, সে জীবনে কখনো বাহিরে কোনো পরিবেশে, কোনো সমাজে, কোনো জায়গায় সে জিততে পারবে না, বরং হেরেই যাবে। তো এই জন্য মানুষের প্রথম যুদ্ধ হলো নিজের সাথে। যদি আমি নিজের সাথে নিজে বোঝাপড়া করে নিতে পারি যে না আমি এই যুদ্ধে জয়লাভ করেছি, তাহলে আমার প্রমাণিত হবে যে আমি পরবর্তীতে বাহিরের কোনো যুদ্ধেও আমি জয়লাভ করব। তো আমি মোটামুটি মনে করি যে আমার নিজের সাথে যুদ্ধটাই সবচেয়ে বড়, যাতে আমি নিজেকে প্রশ্ন করে উত্তরটা পাই যে না আমি একটা ফেয়ার বিবেচনা এখানে করেছি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। স্যার সুন্দরভাবে খুব জিনিসটা আপনি খুব ব্যাখ্যা করেছেন স্যার। এরপরে আমার যে কোশ্চেনটা আছে স্যার, আপনি যে আপনার যারা ফলোয়ার্স আছে বা স্টুডেন্টস আছে এদেরকে মোটিভেট রাখার জন্য কোনো পুরস্কার বা কোনো ধরনের স্বীকৃতি এগুলো কি প্রদান করেন কিনা? হ্যাঁ স্যার, আমার পরবর্তী কোশ্চেনটি হচ্ছে আপনি আপনার যারা ফলোয়ার্স বা অনুসারী আছে এদেরকে মোটিভেট রাখার জন্য কোনো ধরনের পুরস্কার বা স্বীকৃতি এগুলো প্রদান করেন কিনা? অনুসারী বলতে ওইরকম তো কোনো অনুসারী নাই, বরং আমি আমার স্টুডেন্টদেরকে কিংবা ইউনিভার্সিটির সকল স্টুডেন্টদেরকেই পরিচিত হোক অপরিচিত হোক, আমি সাধারণত মনে করি যে সে যেহেতু ইউনিভার্সিটির, সে তো আমার স্টুডেন্ট, যদিও আমি তাকে একজনও পড়াইনি। তো মানে এখানে যদি কেউ আসলে ভালো করে, ডেফিনেটলি তাকে মোটিভেশন দিতে হয়, তাকে বলতে হয় যে সে ফার্দার উন্নতিটা কিভাবে করতে চায়। ক্লাসে তো মাঝে মাঝে আমরা করেও থাকি, যেমন ছোটখাটো একটা কলম দেওয়া অনেক কিছু, ছোট্ট রাইট একটা স্যার, চাবির রিং এটা দেওয়া অনেক অনেক কিছু। ইন্সপায়ার করে। হ্যাঁ, আমি যখন ছাত্র জীবনে ছিলাম তখন আমাকে বিশেষ করে ফার্দার স্টাডির জন্য, পরবর্তী লাইফে যাওয়ার জন্য বা বিভিন্ন বড় জায়গায় পড়ার জন্য ইন্সপায়ারেশন যারা দিয়েছেন, তারা যে অনেক বড় কিছু দিয়ে ইন্সপায়ারেশন দিয়েছেন তা না, একটা চাবির রিং যথেষ্ট ছিল, ওই জায়গার একটা সিল সম্বলিত একটা কলমই যথেষ্ট। হ্যাঁ, তো এই ধরনের কিছু ছোটখাটো বিষয়গুলো আমিও মাঝে মাঝে দিয়েছি, এবং একটা চকলেট দেওয়া অনেক কিছু। রাইট যদি স্যার, মনে করো খুবই হ্যাঁ ঠিক ইন্সপায়ার আছে করে এই আজকে জিনিসটা। ক্লাসে তোমাদের সবার জন্য আমি চকলেট দিব বা সবাইকে আমি একটা করে কলম দিব। তো এটার পেছনে কারণও হলো যে হ্যাঁ তারা যেন আসলে ক্লাসে অ্যাটেন্টিভ থাকে, কিংবা অনেক সময় যেটা হয় দুপুরের পরে ক্লাস হলে ডাউজিনেস চলে আসে, অনেকের ঘুম চলে আসে। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হয় যে হ্যাঁ আমি যে এই একটানা ক্লাস নিচ্ছি, তারা সকাল থেকে একটানা 4 ঘন্টা ক্লাস করেছে, আবার দুপুরের পরে ক্লাসে ঢুকেছে, এক্ষেত্রে তো তাকে উদ্বুদ্ধ রাখতে হবে, তাকে মানে লিটারেলি অ্যালাইভ রাখতে হবে। তো মাঝে মাঝে সেক্ষেত্রে যেটা করে, যেমন গত ক্লাসেও করেছে যে তোমরা ওই যে আমি টাকা দিব, তোমরা বুট ভাজা কিনে নিয়ে আসবে, যাতে করে সবাইকে তোমরা দিতে পারো, সবাই হাতে রাখবে বা কোনো জায়গায় রাখবে, যখন এরকম ঘুম আসবে বা অবসাদ আসবে তখন যেন একটু মুখে নিয়ে একটু চিবায়, কটকট শব্দ হবে এর দ্বারা তার ঘুমটা দূর হবে, অ্যাটেন্টিভ থাকতে পারবে আর কি। এই ধরনের কিছু করা হয় মাঝে মাঝে। স্যার খুবই সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেছেন, ধন্যবাদ এর জন্য। স্যার এরপর আমার একটু কোশ্চেনটা একটু অন্যরকম, যে আপনার এই যে লিডারশিপ প্র্যাকটিস কখনো বিদ্যমান প্রথা এটাকে ভাঙতে হয়েছে কিনা? বিদ্যমান প্রথা বলতে আমাদের যে নিয়ম কানুন, এটাই তো? হ্যাঁ, রুলস এন্ড রেগুলেশন যেগুলো আছে আমাদের। হ্যাঁ, বিদ্যমান প্রথা তো অবশ্যই মাঝে মাঝে ভাঙতে হয়। যেমন নিয়ম আছে, ফর এক্সাম্পল যেমন এত সময়ের মধ্যে কাউকে এইটা অ্যালাউ করা হবে না, কিংবা সে যদি হল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যে এই এই অপরাধী হয়, তাহলে তাকে হল থেকে বহিষ্কার করে দেয়া হবে। এই ধরনের বিভিন্ন নিয়ম কানুন তো থাকে আমাদের।
তো আমরা পাবলিক সেক্টরে যেটা দেখি যে অনেক সময় ইনস্ট্যান্ট ফার্স্ট স্টেজে গিয়ে আমি যদি ওই নিয়ম কানুনটা অ্যাপ্লাই করি, তো সেক্ষেত্রে দেখা যায় যে তাকে আমি আর কোনো সুযোগ দিচ্ছি না। হ্যাঁ, তাকে ফিরে আসার জন্য আমি আর কোনো সুযোগ দিচ্ছি না। তো আমাদের আসলে কাজ কি? ফর এক্সাম্পল, একটা স্টুডেন্টকে যদি আমি দেখি সে অন্যায় করছে, তো হতে পারে যে তার বয়স আর আমার বয়স প্রায় দ্বিগুণ। তো ওই বয়সের একটা ছেলে যদি সুযোগ পায়, তো সে তো অন্যায়ের দিকে ধাবিত হবে, এটা স্বাভাবিক। কিন্তু তাকে যদি মোটিভেশন দিতে পারে যে দেখো, একটা হলো আইনগতভাবে এটা অন্যায়, দ্বিতীয় হলো যে তোমাকে যদি এখন আমি ডিসিপ্লিনারি প্রসেসে নিয়ে যাই, সেক্ষেত্রে তোমার এই ভাবে তোমার ক্ষতি হবে। তো প্রথমবার যেহেতু, তো আমি প্রথমবার তোমার একটা মুচলেকা নেই যে তুমি আমাকে কথা দাও কিংবা লিখিতভাবে আমাকে কিছু দাও যে তুমি পরবর্তীতে এই কাজ আর করবে না। তো আমি চাইলে কিন্তু প্রথমবারই তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারতাম। তো এই সুযোগটা দেওয়া হয়, কিংবা অনেক সময় দ্বিতীয়বারও সুযোগ দেওয়া হয়। কারণ আমাদের এটা একজন স্টুডেন্টকে যদি সুযোগ দেওয়ার দ্বারা সে পরিবর্তন হয়ে যায়, তো আমি কেন শুরুতেই তাকে একেবারে যেটাকে বলে ক্যাপিটাল পানিশমেন্টের দিকে নিয়ে যাব? তো অনেক সময় তো অবশ্যই আমাদের ওই নিয়মের ব্যত্যয় ঘটাতে হয়, কিন্তু উদ্দেশ্যটা থাকে যে হ্যাঁ, সে এই সুযোগটাকে কাজে লাগাক। যদি আমরা দেখি যে হ্যাঁ আসলেই কাজে লাগিয়েছে, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাকে সাধুবাদ জানাই। আর যদি দেখি যে না, এর পরেও কোনো কাজ হচ্ছে না, তখন তো অবশ্যই ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হয়। রাইট। এর উপর বেস করে আমার একটা গল্প মনে পড়ে গেছে। যখন আমার ফেয়ারওয়েল চলছিল কলেজে, তখন আমার অধ্যক্ষ ছিলেন শাহ আলম স্যার। উনি আমাকে একটা কথা বলছিলেন যে এই ইউনিভার্সিটি ইজ নট এ প্লেস টু ফলো দ্য রুল, এই ইউনিভার্সিটি ইজ এ প্লেস টু মেক দ্য রুল ফর দ্য এন্টায়ার সোসাইটি। স্যার আমাকে এই কথাটা বলছিলেন। আর ওই সেম টাইমে আমাদের ক্লাবেরও মানে ফেয়ারওয়েল আর আমার কলেজের ফেয়ারওয়েল একই টাইমে ছিল। তখন আমার ক্লাব ফেয়ারওয়েলে স্যার এটা আমাকে বলেছিলেন যে ইউনিভার্সিটি এই জায়গা না যে জায়গায় রুল ফলো করা হয়, ইউনিভার্সিটি ওই জায়গা যে জায়গা থেকে টোটাল সমাজের জন্য রুল তৈরি করা হয়। আমাদের বরিশালের শাহ আলম স্যার, মেবি আপনি সবাই চিনেন আর কি, অধ্যক্ষ আলম শাহ স্যার আলম। কি পিরোজপুরের? আমি শহীদ স্মৃতি কলেজের স্টুডেন্ট ছিলাম স্যার। হ্যাঁ, শহীদ স্মৃতি কলেজে শাহ আলম স্যার না? হ্যাঁ 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 আচ্ছা, সম্ভবত চিনি আমি ওনাকে। হ্যাঁ। উনি মেম্বার অফ পার্লামেন্টও ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন দুইবার একবার মেবি, অনেক আগে। আর তারপরও উনি আমাদের কলেজে মাঝে মাঝে ক্লাস নিতেন ইন দ্যাট টাইম। আচ্ছা, স্যার আপনি যেহেতু লিডার, মূলত লিডারশিপ যদি ফলো করেন, এর সাথে সাথে আপনি ভবিষ্যতে লিডারদের তৈরি করেন। সো একজন স্টুডেন্টের ভিতরে বা একটা মানুষের ভিতরে আপনি লিডারশিপের জন্য কোন কোন গুণাবলীকে প্রাধান্য দেন বা গুরুত্বপূর্ণ মনে করেন? আচ্ছা, ডেফিনেটলি সর্বপ্রথম আমি যে কথাটা এতক্ষণ ধরেও বলেছি যে নিজের সাথে নিজের বোঝাপড়ায় জয়লাভ করতে হবে, এই ধরনের একটা গুণাবলী থাকতে হবে। প্যাশেন্স, ধৈর্যতা থাকতে হবে। ধৈর্য না থাকলে আসলে লিডার হওয়া যাবে না। মুহূর্তের মধ্যে যদি কেউ কি বলে প্রতিক্রিয়া দেখায়, তাহলে সে দীর্ঘদিন যাবৎ তার এই অবস্থানে থাকতে পারবে না। তো এই জন্য আর একটা জিনিস হলো, ইনফরমেশন তো বিভিন্ন জায়গা থেকে আসে। আসলে কোনটা সঠিক ইনফরমেশন, এটা যাচাই বাছাই করার মতো যোগ্যতা সম্পন্ন হতে হবে। অনেক সময় কি হয় যে আমরা মিসলিডেড হয়ে যাই মিস ইনফরমেশন পাওয়ার দ্বারা। এবং বর্তমান টেকনোলজির এটা একটা অন্যতম লিমিটেশন, যে টেকনোলজির মাধ্যমে অনেক মিস ইনফরমেশন ছড়ানো হয়, যার দ্বারা যে কেউ সিদ্ধান্ত নিতে গিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এজন্য লিডারকে অবশ্যই সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, যেন সে ওই মিস ইনফরমেশনের দ্বারা প্রভাবিত না হয়। সঠিক ইনফরমেশনটা জেনেই যেন সিদ্ধান্ত নিতে পারে। তার ধৈর্য রাখতে হবে। তার একটা অবশ্যই বিশেষ করে সততা থাকতে হবে। শৃঙ্খলা বজায় রাখার মতো একটা শক্তি তার থাকতে হবে। এই সততাই তাকে শক্তি যোগাবে। আর যদি কেউ ব্যক্তিগতভাবে অসৎ হয়ে যায়, তাহলে সে আসলে দুর্বল থাকবে, সে সামনে এগিয়ে যেতে পারবে না। এই তো স্যার খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আর আমার আর যে লিখিত যে কোশ্চেন গুলো ছিল, আমার আর লিখিত কোশ্চেন গুলো নেই। আর আপনি যে লিডারশিপের যে কোয়ালিটি গুলো, এগুলো আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এবং আপনার মূল্যবান সময় থেকে আমাকে সময় দিয়েছেন, এই জন্য স্যার আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
আর এটা মূলত পারপাস হচ্ছে আমার একাডেমিক স্টাডিতে আমার এটা সাবমিট করতে হবে উইথ ভিডিও রেকর্ড এন্ড মাই রিপোর্ট। এন্ড আপনি যদি আমাকে অনুমতি দেন আমি এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শেয়ার করতে পারি, তাহলে হয়তো বা আরো নতুন যারা আছে ওরা আপনার এই কথাগুলো থেকে আরো বেশি ইন্সপায়ার হতে পারবে। আচ্ছা, হ্যাঁ, আমার মনে হয় তোমার যেভাবে উপকার হয় তুমি সেভাবে কাজে লাগাতে পারো। আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তোমার পড়াশোনা সামনে এগিয়ে যাক এবং তুমি একজন দক্ষ লিডার হয়ে দেশকে, জাতিকে, সমাজকে ভালো কিছু উপহার দিতে পারো। আমি আশাবাদ ব্যক্ত করছি, তোমার জন্য দোয়া রাখছি। দোয়া রাখেন স্যার, আর ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আচ্ছা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। স্যার জাহাঙ্গীরনগরে আসেন স্যার, আপনি আমার সাথে দেখা করবো স্যার। হ্যাঁ, অবশ্যই জাহাঙ্গীরনগরে তোমাকে দাওয়াত রইলো, এসে অবশ্যই দেখা করবে ইনশাআল্লাহ। স্যার দোয়া রাখেন ঠিক স্যার, আছে, ভালো থাকেন স্যার, ঠিক আছে, সুস্থ থাকেন। ভালো থাকো। হ্যাঁ।